আরে ভাই, লালটা খেল। এটা না খেলতে পারলে ওরা খেলে দিবে পরের চান্সে, তখন ওদের পয়েন্ট হয়ে যাবে আর ওরা জিতে যাবে। আরে তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু আমাকে দেখ কিভাবে খেলি। ঠিক আছে, তুই যেভাবে পারিস খেল, কিন্তু এই ম্যাচটা জিততে চাই। 1000 টাকার বাজি কিন্তু। যদি হেরে যাই তাহলে টাকা তো যাবেই, সাথে আমাদের সম্মান। আরে তুই বক বক না করে মাহিনকে খেলতে দে, তাকে তো খেলার সুযোগ করে দে। অপরপক্ষের টিমের মেম্বার মারুফ তাকে কথা বলল। মারুফের কথা শুনে হাবিব চুপ হয়ে গেল। একটা চায়ের দোকানে এই গল্পের হিরো মাহিম, সে এবং তার 3 বন্ধু মারুফ, রাজু আর হাবিব ক্যারাম খেলছে। হাবিব, মাহিম এক দলে, আর অপোজিশন সাইডে আছে মারুফ আর রাজু। মাহিম ক্যারামের রেড গুটি খেলে কভার দিতে দিতে, চলুন আপনাদের পরিচয় দিয়ে নিই। গল্পের মেন মেল ক্যারেক্টার মাহিন। তার পরিবারে মা, বাবা আর তার ছোট একটা বোন মায়া, সাথে ঢাকা শহরে একটা ফ্ল্যাটে বসবাস করে। তার বাবা সাগর খান একজন ছোট ব্যবসায়ী আর মা গৃহিণী। হুররে, সাবাস মাহি, টাকাটা বেঁচে গেল, আমার জিতে গেছি। এই রাজু, টাকা দে এবার। দেখলেন নায়ক কতটা পারদর্শী ক্যারাম খেলায়। আপনাদের পরিচয় দিতে দিতে গেম ওভার করে ফেলল এবং ম্যাচটা জিতে গেল। মারুফ মারুফ আর রাজুর থেকে টাকা নিয়ে 4জন মিলে পেট পুড়ে বিরিয়ানি খেলো। তারপর তারা রেস্টুরেন্ট থেকে বের হলো। শালা, আজকে তোরা আমাদের হারিয়ে টাকাটা বেটে দিলি। এই শালা রাজুকে কত করে বলি যে মাহিনকে অপোজিট টিমে দিয়ে কখনো বাজি ধরবি না, তবুও আমার কথা শোনে না। আরে আমি কি মাহিমকে ভয় পাই নাকি যে তার সাথে খেলবো না? এখন তো রাগ কথা অফ কর আর বাসায় ফেরা যাক, রাত 12টা বেজে গেল। আব্বু আজকেও রাগ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমাকেও বুকবে হয়তো। 4 বন্ধু নিজেদের বাইকে করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তারপর রোজ রোজ তোমার ছেলের জন্য এইভাবে জেগে থাকতে আর ভালো লাগে না। তোমার ছেলে আর ভালো হলো না, অমানুষ থেকেই গেল। রোজ বাড়ি আসতে 12টা বাজিয়ে দেয়। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। রোজ রোজ তোমার রাগের কথা শুনতে আমার ভালো লাগে না। তোমার তো আর ছেলে না, কিছু খারাপ করলে মাহিম আমার ছেলে, কিন্তু ভালো কাজ হলেই সবার কাছে বলে বেড়ানো হয় আমার ছেলে এই করেছে ওই করেছে। থাক থাক, আর বলতে হবে না, তোমার গুণধর ছেলেকে আসতে দাও। নিজেদের মা বাবার কথা আড়ালে থেকে শুনলো মাহিমের বোন মায়া। মায়া মাহিমের একদম ভক্ত। বাড়িতে যাই হোক না কেন, সেটা মাহিম বাইরে থাকলে তার কানে চলে যায়, বা বাড়িতে আসার সাথে সাথেই তার কানে চলে যায়। মায়া নিজের ফোন বের করে তার ভাইয়াকে কল দিল। মাহিম গাড়ি চালিয়ে বাসায় আসতেছিল, এমন সময় তার বোনের ফোন পেয়ে কল রিসিভ করলো। হ্যাঁ বুড়ি, কি বলবে তাড়াতাড়ি বল, আমি বাইক চালাচ্ছি, বাইরে থেকে কিছু আনতে হবে নাকি? না ভাইয়া, কিছু আনতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আর সাবধানে, বাড়িতে আজ আবার আব্বু আম্মুর ওপর রেগে আছে তোমার জন্য। হ্যাঁ বুড়ি, বুঝতে পেরেছি। আচ্ছা তুই ফোন রাখ, আমি চলে এসেছি প্রায়। আর দেখতে থাক তোর ভাইয়ের কারিশমা। মাহিম ফোন রেখে দিয়ে নিজেদের বিল্ডিংয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। বাইক পার্কিং করে সে লিফট দিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলো আর কলিং বেল চাপ দিল। ওই যে তোমার গুণধর ছেলে চলে এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। সাগরের কথা শুনে মাহিমের মা মিলে এসে দরজা খুলে দিল। তখনই মাহিমের হাসি মুখ দেখতে পারল, কিন্তু হাসি দেখে মিলির মন গলল না। মাহিম ভিতরে ঢুকতেই তার কান চেপে ধরল মিলি। আহ আম্মু, লাগছে তো, কানটা ছাড়ো। আমার কান তো বড় হয়ে হাতির মতো হয়ে যাবে, তখন আমাকে কেউ বিয়েই করবে না। তোর ফাজলামি রাখ আর বল, কবে তোর এমন দেরি করে বাসায় আসা বন্ধ হবে? রোজ রোজ তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে না, আর তোর বাবার সাথে রাগারাগি দেখাতে ভালো লাগে না? উফ মা, তোমার একমাত্র ছেলের জন্য তুমি যদি একটু সমস্যা ফেস করতে না পারো তাহলে কি হয়? তোমার জন্য তোমার মা আমার সাথে ঝগড়া করবে, এটা কখনো হয় না। আর সোসাইটিতে আমার সম্মান বলে একটা জিনিস আছে, আমার মনে হচ্ছে না এই সম্মান আমার বেশি দিন থাকবে। তুমি বাবা এই কথা বলছো কেন? তুই যা শুরু করছিস তাতে তো এই কথা বলতেই হবে। রাস্তায় রাস্তায় বাতরামি করিস, ঝামেলা করে রাখিস, আবার অনেক রাত করে বাড়ি ফিরিস। ভদ্রলোকের বাড়ির ছেলে কখনো এত দেরি করে আসে না। আমি কি ইচ্ছে করে দেরিতে বাসায় আসি বাবা?
বন্ধুদের সাথে একটু গ্রুপ স্টাডি করি। কেন চায়ের দোকানে আমার সামনে মিথ্যা কথা বলা? দাঁড়া, তোরে দেখছি। এটা বলেই সাগর মাহিমকে মারতে আসলো, কিন্তু মাহিম তার মায়ের পিছনে এসে লুকোলো। বেরিয়ে আয় তোর মায়ের পেছন থেকে, সাহস থাকলে আমার সামনে আয়। তোর একদিন কি আমার একদিন। বাবা, তুমি আমাকে মারবে? আগে শোনোই না, কেন দেরি হলো আমার? কেন দেরি হলো? আসলে আমরা আসতেছিলাম, এমন সময় আমাদের সামনে একটা বৃদ্ধার অ্যাক্সিডেন্ট হলো। তো আমি তোমার একমাত্র ছেলে, তোমার ছেলে হয়ে কিভাবে দাঁড়িয়ে থেকে দেখি বলো? তাড়াতাড়ি করে নিজের বাড়ি আসার চিন্তা বাদ দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে গেলাম। তুই যে কতটা সত্যি বলছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। মা, তুমি অন্তত কিছু বলো। তুই নিজের রুমে যা, আর তুমি এত রাতে সিনক্রেট না করে রুমে গিয়ে ঘুমাও। আশেপাশের লোকজন কি বলবে? তোমার ছেলেকে বলে দাও আমার বাড়িতে থাকতে হলে এই সব চলবে না আর। এটা বলে সাগর নিজের রুমে চলে গেল, আর মিলি মাহিমকে ফ্রেশ হয়ে নিতে বলল, আর টেবিলে খাবার রাখা আছে সেটা খেয়ে নিতে বলল। কিন্তু মাহিম তো আগে থেকেই খেয়ে এসেছে, তাই তার মাকে বলল সে খাওয়া দাওয়া করে এসেছে, তাই আর খাবে না। এটা বলে মাহিম নিজের রুমে চলে গেল। মিলি টেবিল গুছিয়ে ঘুমোতে চলে গেল। মাহিম নিজের রুমে গেলে কিছু সময় পর তার বোন তার রুমে আসলো। কিরে বুড়ি, তুই না ঘুমিয়ে আমার রুমে আসে যে? আসলে ভাইয়া, কাল আমার সকালে প্রাইভেট আছে, তাই যদি তুই একটু আমাকে এগিয়ে দিয়ে আসতিস খুব ভালো হতো। তুই তো একলা যেতে পারিস, অত সকালে আমাকে ডিস্টার্ব করতে চাচ্ছিস কেন? হঠাৎ মায়া কান্না করতে লাগলো। এটা দেখে তো মাহিম অবাক হয়ে গেল। এরপর মায়া এক এক করে সব ঘটনা বলল, যে সে সকালে পড়তে গেলে রাস্তায় কিছু বকাটে ছেলে তাকে উত্ত্যক্ত করে। মাহিম তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি কাল তোর সাথে যাব আর সব মিটমাট করে দেব। এখন গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। মায়া মাহিমকে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে গেল, আর মাহিম ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ল। তারপর সকাল হয়ে গেছে, কিন্তু এখনও মাহিমের ঘুম থেকে ওঠার নামই নেই। এদিকে মায়া প্রচণ্ড বিরক্ত, কারণ তার ভাই আজ তার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ঘুম থেকেই ওঠেনি। কি হলো, তুই এত সকালে তোর ভাইকে ডাকিস কেন? তুই জানিস না নাকি যে 12টা না বাজলে তোর ভাইয়ের সকাল হয় না? সেটা তো জানি, কিন্তু আজ ভাইয়ার আমার সাথে যাবার কথা ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি যে আজ তোর ভাইয়ের সাথে যাবি? আরে না, ভাইয়ার কি কাজ আছে বলে এই জন্য আমার সাথে যাবে। আচ্ছা, তুই গিয়ে নাস্তা করে নে, আমি তোর ভাইয়াকে ডেকে দিচ্ছি। মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচল, তাড়াতাড়ি করে সেখানে থেকে চলে গেল। আর মিলি মাহিমকে ডাকতে লাগলো। কিছু সময় ডাকার পর মাহিম এসে দরজা খুলে দিল। কি হয়েছে মা, এত সকালে আমাকে ডাকছো কেন? তুমি তো জানো আমার এত সকালে ঘুম ভাঙে না। আমি তো সেটা জানি, কিন্তু তুই তোর বোনকে বলে রেখেছিস যে তোর সাথে। তো সে তো রেডি হয়ে বসে আছে, আর এইদিকে তোর ঘুম থেকে ওঠার নামগন্ধ দেখতে পারছি না। ও আচ্ছা, মায়াকে আর একটু অপেক্ষা করতে বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিলি চলে গেল, আর মাহিম ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে চোখে পানি মারল। তারপর মায়া নাস্তা করে রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে, মাহিমের জন্য ওয়েট করছে। কিছু সময় পর মাহিম আসলো। তাকে দেখে মায়া বলল, তোর আসার সময় হলো তাহলে? আমি যে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, সেই খেয়াল আছে কি তোর? তোর জন্য যে দেরি হয়ে যাচ্ছে, আজ নিশ্চিত আমার পড়া মিস হয়ে যাবে। আরে তুই আর 5 মিনিট অপেক্ষা কর, একটু নাস্তাটা করে নেই। হ্যাঁ, তাড়াতাড়ি গিল আর চল। মাহিম নাস্তার টেবিলে বসলো, একটা পরোটা আর ডিম তুলে নিল। কিছু সময়ের মাঝেই খাওয়া হয়ে গেল। সে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল, আর মায়া তার পিছনে পিছনে আসতে লাগলো। মাহিম আর মায়া দুজনে বাইকে করে রওনা দিল। মায়া যেখানে প্রাইভেট পড়ে সেখানে দিয়ে যেতে লাগলো। হঠাৎ তাদের বাইকের সামনে এসে 3-4 জন ছেলে এসে দাঁড়ালো। এইটা দেখে মাহিম গাড়ি ব্রেক করলো। কিরে, তোদের কি সকালে মরার ইচ্ছা আছে নাকি যে আমার বাইকের সামনে আসিস? আর যদি মরতেই হয় তাহলে রেল লাইনের কাছে যা বা বড় গাড়ির সামনে যা। জান, এই মালটা কে এত বকবক করছে কেন?
তিনজনের মাঝে একজন মায়াকে উদ্দেশ্য করে কথাটি বলল। ছেলেটির কথা শুনে মায়া চুপ করে রইল। মায়া, এরাই কি সেই ছেলে? হুম। মায়াকে বাইক থেকে নামতে বলে নিজেও বাইক থেকে নামলো আর ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ছেলেগুলো মাহিমের দিকে এগিয়ে আসলো। এই আবার নতুন মাল কোথা থেকে উদয় হলি? নাকি জানটা তোকে নিয়ে এসেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য? এটা বলেই চারজন হাসতে লাগলো। মাহিম শুধু তাদের দিকে চেয়ে আছে, কিছু বলছে না। এটা কি তোমার নাগর নাকি যে তাকে ডেকে এনেছো আমাদের থেকে বাঁচার জন্য? কিন্তু সুন্দরী, সেটা তো হবে না, কারণ আমাদের হাত থেকে কেউ আজ পর্যন্ত বাঁচেনি। আর না তুমি। তোমাকে যখন একবার পছন্দ হয়ে গেছে তখন আমাদের বিছানায় না নেওয়া পর্যন্ত পিছু হাঁটবো না। ছেলেগুলো কথা শুনে মাহিমের রাগ আসমান সমান হতে লাগলো। তবুও সে নিজেকে শান্ত রেখেছে। এই, তুই এখান থেকে চলে যা তোর গার্লফ্রেন্ডকে আমাদের কাছে দিয়ে। মায়া তো কান্না পেতে লাগলো এসব শুনে। তবুও সে চুপ করে আছে, কারণ তার ভাইয়ের উপর তার বিশ্বাস আছে। তোরা হয়তো ভুল ভাবছিস, আমি তার বয়ফ্রেন্ড না, আমি তার বড় ভাই। ওহো, এই জন্যই বলি তোদের চেহারার এত মিল কেন। তো সম্বন্ধী, তোমার বোনটাকে এখানে রেখে তুমি চলে যাও, আমরা একটু আড্ডা দিয়ে নিজেরাই পৌঁছে দিব তোমার বোনকে প্রাইভেটে। ও তাই, ঠিক আছে, তাহলে নিয়ে যা, আমার সামনে দিয়ে তাকে। মাহিমের কথা শুনে একজন এগিয়ে গেল মায়াকে নেওয়ার জন্য, কিন্তু যখনই মাহিমকে ক্রস করে নিতে আসতে যাবে তখনই সেই ছেলেটিকে খুব জোরে আঘাত করলো মাজায়। মাঝে মাঝেই সাথে সাথেই চিৎকার দিয়ে ছেলে নিচে পড়ে গেল আর কাতরাতে লাগলো। সামনে থাকা ছেলেগুলো একটু ভয় পেয়ে গেল। তোর এত বড় সাহস, আমার বন্ধুকে মারিস? তুই হয়তো আমাদের চিনিস না, কার ছেলে আমরা। তোরা কার ছেলে সেটা আমার দেখার বিষয় না, তোরা আমার একমাত্র বোনকে ডিস্টার্ব করেছিস, এইটা শিক্ষা তো তোদের পেতেই হবে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল সম্বন্ধীটারে একসাথে শিক্ষা দিই। এ কথা বলে তিনজন তেড়ে আসতে লাগলো, কিন্তু তারা তো জানে না মাহিমের এইসব নিত্যদিনের কাজ। তারা মাহিমের কাছে আসলেই মাহিম তাদের উড়াধুরা মারতে লাগলো। মার খেয়ে তারা মাটিতে পড়ে আছে। পরের বার যদি আবার আমার বোনের মুখে তোদের ডিস্টার্ব করার কথা শুনি তাহলে তোদের মেরে কুম করে দেব। এটা বলেই মায়াকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে একটা ছেলে তাদের উদ্দেশ্য করে বলল, তোকে আমি ছাড়বো না, আমাকে তুই চিনিস না। এর প্রতিশোধ আমি এমনভাবে নিব যেটা তোর আজ জীবন কাঁদতে হবে। কিরে, তুই আজ এত সকালে মামার দোকানে ডাকলি যে? কি হয়েছে? তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছিস যে? আরে বলিস না, কিছু খারাপ ছেলে মায়াকে ডিস্টার্ব করে, তাই আজ তাকে আমি পানিশমেন্ট দিয়ে আসলাম আর ছেলেগুলোকে শিক্ষা দিয়েও আসলাম। কি, তুই একলা গেলি কেন? আমাদেরও ডাকতি, শালাদের এমন শিক্ষা দিতাম যে আজীবন মনে রাখতো। আরে আমি তো সামনে নিয়েছি, তাই তোদের ডাকিনি। আচ্ছা, তো এখন কি করবি? চল ভার্সিটি থেকে ঘুরে আসি, অনেকদিন হলো ভার্সিটিতে যাওয়া হয়নি, আজ যখন এত সকালে উঠলাম তখন ঘুরে আসি। বাকি তিনজনও তাদের কথায় সায় দিল। নিজেদের বাইক নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির আশেপাশে সবার আনাগোনা। সকাল 8:30। এর মাঝেই অনেকে চলে এসেছে ভার্সিটিতে। মাহিম ও তার বন্ধুরা নিজেদের চিরচেরা বকুল গাছের নিচে বসলো বাইকের উপর। দোস্ত, অনেকদিন তো হলো, চল একটু র্যাকিং করা যাক। ঠিক আছে, তাহলে মুরগি কোচ, ওই দেখ শিহাব আর তার বন্ধুরা র্যাগিং দিচ্ছে। তাহলে ওই মেয়ে দুটোকে ডাক। মাহিমের কথা শুনে হাবিব শিহাবের কাছের মেয়ে দুটিকে ডাকলো। ডাক শুনে তারা একবার শিহাবের দিকে তাকালো। শিহাব যাবার অনুমতি দিল, কারণ এই ভার্সিটিতে শিহাবের থেকে মাহিমের র্যাগিং চলে বেশি। তাকে সবাই কম বেশি চেনে। এই শালা মাহিম আবার ভার্সিটিতে এসেছে, আমাদের মুরগিটারে নিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, পরের বার না হয় ধরবো, এখন অন্য মুরগি খোঁজ। শিহাব তার বন্ধুদের সাথে কথাগুলো বলল। এদিকে সেই মেয়ে দুটো এসে মাহিমদের সামনে দাঁড়ালো। তারপর বেশ কিছুদিন পর মাহিম ও তার বন্ধুরা ভার্সিটিতে এসেছে। এসেই তারা কিনা দুনিয়াতে দুজন মেয়েকে র্যাগিং করবে
এই জন্যই শিহাব যাদের র্যাগিং করতেছিল তাদের নিজের কাছে ডাকে। মেয়ে দুটো শিহাবের কাছ থেকে এসে মাহিমের কাছে এসে দাঁড়ালো। জি বলুন, কেন রেখেছেন আমাদের? কেন ডেকেছি তোমরা বুঝতে পারছো না? ওরা যা করতেছিল আমরা তাই করার জন্যই ডেকেছি। মেয়ে দুটো শরীরে সাধারণ পোশাক, দুজনের চোখেই মোটা ফ্রেমে চশমা। নাম কি তোমাদের, আর কোন ইয়ারে পড়ো? আমার নাম নিতু, আর ওর নাম আনিশা, আর আমরা সেকেন্ড ইয়ারে পড়ি। তোমরা কি জানো না সিনিয়রদের কিছু বলার পর স্যার বলতে হয়? ভুল হয়ে গেছে। আব্বার সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এই তো গুড গার্ল। তোমরা ভার্সিটিতে শুধু পড়াশোনা করতে এসেছো? অন্য কিছু মানে? তোমার মারুফ স্যার বলতে চেয়েছেন যে তোমরা কি শুধু পড়ালেখায় জানো নাকি নাচ গানও পারো? আমরা পড়াশোনা ছাড়া আর কিছুই জানি না স্যার। ওই সব বিষয় কখনো প্রকাশ দেওয়া হয়নি। কোনো ব্যাপার না, আগে যখন প্রকাশ করতে পারোনি এখন তো একটু উপকার করে দাও, আমাদের সামনে নাচো। পারবো না স্যার, আমরা কখনো নাচানাচি করি নাই। তোমরা যদি নাচানাচি না করো আমাদের সামনে, তাহলে এই থেকে কঠিন র্যাগিং দিতে বাধ্য হব আমরা। তারা দুজন নাচার চেষ্টা করলো, কিন্তু ভালো মতো নাচতে পারলো না। এটা দেখে তারা হাসতে লাগলো। হঠাৎ মাহিম খেয়াল করলো ভার্সিটির গেট দিয়ে সুন্দর একটা মেয়ে প্রবেশ করছে, যার শরীরে হালকা হলুদ কালারের শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক এবং হালকা মেকআপ। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মাহিমের বন্ধুরা দেখলো যে মাহিম মেয়ে দুটোর দিকে না তাকিয়ে গেটের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তারা গেটের দিকে তাকিয়ে বুঝলো মাহিম কি দেখছে। কিরে, ওই মেয়ে দিকে তাকিয়ে আছিস কেন? ওটার র্যাক দিবি নাকি? উফ, সেটাই ভাবছি। মাহিমের গার্ল বলে সে মেয়েটিকে ডাকলো তার সামনে আসতে। নতুন মেয়েটিকে মাহিমের ডাক শুনে তার কাছে এগিয়ে আসলো। জি, কিছু বলবেন? নাম কি তোমার, আর কলেজে কি নতুন? জি, আমি কলেজে নতুন। আমার নাম সেজুদুর রহমান বৃষ্টি। আপনারা আমাদের নাম কি? আমার নাম হাবিব। আমার নাম মারুফ। আমার নাম রাজু। আর তোমার নাম কি? আমার নাম মাহিম। তুমি কোন ইয়ারে? নাম তো বললে, কিন্তু ম্যামকে বলবে। মানে? মানে হচ্ছে আমি কোনো ছাত্রী নই, আমি এখানে টিচার হয়ে এসেছি। বৃষ্টির মুখে এমন কথা শুনে মাহিম সোজা হয়ে দাঁড়ালো এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আমি ভাবতে পারছি না যে তাকে দেখে কোনো ম্যাম মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে এমন কথা শুনে মেয়ে দুটো মুচকি মুচকি হাসতে লাগলো মাহিমের দিকে তাকিয়ে, কারণ একটু আগে তাদেরকে এমনভাবে র্যাগ দিয়েছিল। এই যে মেয়ে দুটো, তোমরা দুজন যেতে পারো। বৃষ্টির কথা শুনে মেয়ে দুটো চলে গেল। মাহিম তার বন্ধুরা ভালো করে দাঁড়িয়ে আছে। মাহিম এক টানে বৃষ্টির দিকে তাকিয়ে আছে, কারণ এমন সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি, আর দেখলে তার সেটা মনে নেই। কখনো কোনো মেয়েকে মাহিমের ভালো লাগেনি, কিন্তু বৃষ্টিকে এক দেখাতেই তার ভালো লেগে গেছে। তোমরা সিনিয়র, তাই বলে ছোটদের র্যাগ দিবে, এটা ভালো কথা না। কিন্তু যেটুকু বলেছি এটাই বেটার। এর থেকে বেশি হলে কিন্তু সেটা খারাপ, বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। কোন ইয়ারে তোমরা? আমরা 4th ইয়ারে। ঠিক আছে, দেখা হবে তাহলে ক্লাসে। কথাটা বলেই বৃষ্টি সেখান থেকে চলে গেল, আর মাহিম আর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহিম তো এই মেয়ের প্রেমে পড়েই গেছে। সে ম্যাম হোক বা সিনিয়র, কোনো ব্যাপার না। কিরে, তুই এই ম্যামের প্রেমে পড়ে গেলি নাকি যে তাকিয়ে আছিস? হ্যাঁ দোস্ত, সেটাই মনে হচ্ছে। এই ম্যামকে দেখে তো আমি ইমপ্রেস হয়ে গেলাম। চল আজকে ক্লাস করব। মাহিমের কথা শুনে তারা একমত পোষণ করলো এবং ক্লাসের দিকে রওনা দিল। কিছু সময় পর মাহিম ও তার বন্ধুরা এসে সব থেকে লাস্টের বেঞ্চে বসলো। তারা নিয়মিত ক্লাসে আসে না, কিন্তু যখনই আসে একদম লাস্ট বেঞ্চে ফিক্সড করা বেঞ্চে বসে। মাহিম ক্লাসে আসার কিছু সময় পর প্রধান প্রফেসর আসলো সেখানে, এবং তার সাথে সাথে বৃষ্টিও আসলো। স্যারকে আসতে দেখে তারা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা তোমাদের নতুন ম্যাডাম। আজ থেকে তোমাদের জিওগ্রাফি ক্লাস নেবে। তোমরা ম্যামের সাথে পরিচয় হয়ে নিও।
এটা বলেই প্রধান শিক্ষক চলে গেল। এবার বৃষ্টি নিজের পরিচয় দিল এবং তারপর এক এক করে সবার পরিচয় নিতে লাগলো। যখন আসলো তখন বৃষ্টি বলল, থাক, তোমার পরিচয় আর দিতে হবে না, তোমার পরিচয় তো আমি দিকেই পেয়ে গেছি। এটা শুনে তো লজ্জা পেয়ে গেল, কারণ সে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে গিয়েছিল। ম্যামের মুখে এমন কথা শুনে মাহিম বসে পড়ল। তার বন্ধুরা এটা দেখে হাসতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে গেলে বৃষ্টি ক্লাস নিতে লাগলো। মাহিমের তো ক্লাসে মনোযোগী নেই, সে শুধু একদিকে তাকিয়ে আছে। এটা বৃষ্টি খুব ভালোভাবেই খেয়াল করছে। এই লাস্ট বেঞ্চ, দাঁড়াও, তোমরা ক্লাসে মনোযোগ না দিয়ে কি করছো? এত কথা বলছো কেন? আমি এখন কি নিয়ে পড়াচ্ছিলাম সেটা বলো তো। মাহিম ও তার বন্ধুরা সবাই দাঁড়ালো, কিন্তু কি পড়াচ্ছে সেটা তারা বলতে পারলো না। বৃষ্টি তাদের ক্লাস থেকে বের করে দিল। মাহিম ক্লাস থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়ালো এবং লুকিয়ে লুকিয়ে বৃষ্টিকে দেখতে লাগলো। এটা বৃষ্টি খেয়াল করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। নিজের ক্লাস শেষ করে বৃষ্টির রুম থেকে বের হলো। পিছনের দরজার কাছে আসতেই মাহিমের সাথে দেখা হলো। পড়াশোনায় মনোযোগ দাও, মজা করার সময় মজা করবে আর পড়াশোনার সময় পড়াশোনা, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ম্যাম, আমি বুঝতে পেরেছি। কিন্তু মাহিম কোনো কথা বলছে না, সে শুধু তাকিয়ে আছে বৃষ্টির চোখের দিকে। এটা দেখে বৃষ্টি কাশি দিল আর মাহিমকে বলল, আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? আপনি যখন বলেছেন তখন না বুঝে উপায় আছে? আপনাকে তো প্রথম দেখে ভালো লেগে গেছে। কি কি বলে তুমি? আসলে ম্যাম। মাহিম কিছু বলতে যাবে তার আগেই সেখানে আকাশ নামের একজন স্যার আসলো। হ্যালো ম্যাম, আপনার কি ক্লাস শেষ? যদি ফ্রি থাকেন তাহলে চলুন একসাথে অফিস রুমে যাওয়া যাক। আচ্ছা। বৃষ্টি হাসতে হাসতে আকাশ স্যারের সাথে কথা বলতে বলতে চলে গেল, আর মাহিম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবি? ম্যাম তো কখন চলে গেছে স্যারের সাথে। ও আচ্ছা, স্যারের ভাবসাব আমার ভালো লাগছে না। সে পরে দেখা যাবে, এখন চল যাওয়া যাক। মাহিম ও তার বন্ধুরা সেখান থেকে চলে গেল, নিজেদের বাইক নিয়ে ভার্সিটির বাইরে চলে গেল। মাহিম শুধু বৃষ্টির কথা ভেবেই চলেছে, আর তার বন্ধুরা ভালো করেই মাহিমের অবস্থা বুঝতে পারছে। তারপর বৃষ্টি নিজের বাসায় ড্রয়িং রুমে বসে আছে। তখনই অফিস থেকে বৃষ্টির বাবা আশরাফ সাহেব ফিরল। তাকে ফিরতে দেখে রেহেনা বেগম কিচেন থেকে পানি এনে দিল। বাবা, আজ ফিরতে এত দেরি হলো কেন? প্রতিদিন তো অনেক আগেই ফিরে আসো। আশরাফ সাহেব সোফায় বসে রেহেনা থেকে পানি নিয়ে সেটা পান করলো। তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, তোকে তো কত করে বললাম আমার অফিসের দিকটা তুই সামলা, সেটা যখন পারবি না তাহলে এবার অন্তত বিয়েটা করে নে। তোর হাজব্যান্ড না হয় অফিস সামলাতো, কিন্তু দেখ আমার কি কপাল, তোকে এত দূর পড়াশোনা করিও আমাকে অফিস সামলাতে হচ্ছে এই বয়সে। ওহ বাবা, আমি তো অফিস সামলাবই, তার আগে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চাই, এই জন্যই তো আমি ভার্সিটিতে ম্যাম হয়েছি। ও তো বিয়েটা তো করতেই পারতিস, সেটাও যদি না পারিস অন্তত আমার বন্ধুর ছেলের সাথে দেখা তো করে নিবি। বাবা, তুমি না সুযোগ পেলে খালি বিয়ের কথা বলো, এটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, সময় করে তোমার বন্ধুর ছেলের সাথে দেখা করে নেব। এটা বলে বৃষ্টি উঠে নিজের রুমে চলে গেল, আর তার মা বাবা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আশরাফ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। রেহেনা তার পাশে বসে সান্ত্বনা দিতে লাগলো। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে অনেক বুদ্ধিমতী, সে যা করবে ভেবে চিন্তে করবে। তারা দুইজন নিজেদের মাঝে কথা বলতে লাগলো। তারপর, বন্ধু, আমি তো ম্যামের প্রেমে পড়ে গেছি, তার চেহারা তো ভুলতেই পারছি না। যেভাবেই হোক তাকে আমার নিজের করে নিতেই হবে। চারজন নদীর পাড়ে এসে বসে আছে, সবার হাতেই হুইস্কির বোতল। সেটা খেতে খেতে মাহিম উপরের কথা বলল, আরে তুই তো দেখছি ম্যামের জন্য একদিনেই পাগল হয়ে গেছিস, এমন তো আগে হয়নি। আরে সেটাই তো আমিও বুঝতে পারছি না, আগে কোনো মেয়েকে দেখলে এমন হতো না, কিন্তু আজ ম্যামকে দেখে আমার মনের ঘন্টাটা বেঁচে উঠেছে। তাহলে তুই তোর মনের কথা জানিয়ে দে তোর ম্যামকে। যাই করিস না কেন বেশি দেরি করিস না, কারণ ম্যাম যে সুন্দরী। তাছাড়া আকাশ স্যার দেখলি তো কেমন করে ম্যামের সাথে কথা বলছিল। তাছাড়া তুই এটাও জানিস না যে ম্যামের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ভাই এত প্যারা দিস না তো,
যা হবে কাল দেখা যাবে। এখন অন্য বিষয়ে কথা বলতো ওরা। মাহিম কথা ঘুরিয়ে অন্য বিষয়ে আলোচনা করতে লাগলো। হঠাৎ সে তার বন্ধুদের বলল, আচ্ছা, বৃষ্টি ম্যামের নাম্বারের ব্যবস্থা করে দিতে পারবি তোরা? আমরা কিভাবে ব্যবস্থা করব? তোরা তাহলে আমার এই বন্ধু, আর বন্ধু হয়ে এইটুকু সাহায্য করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আর ব্ল্যাকমেল করতে হবে না, যা করার কালকে ব্যবস্থা করে দিব। দেখেছো, তোমার ছেলে আজকেও দেরি করে বাসায় ফিরল। আমি বলি কি, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, তাহলে বইয়ের টানে বাড়িতে থাকবে। কি বলো তুমি মিলি? তোমার ছেলে এখনো পড়াশোনা করে, বেকার ছেলের সাথে কে বিয়ে দিবে? কেন, তোমার কি কম আছে নাকি? তাছাড়া তুমি কি সেই পুরনো কথা ভুলে গেছো? মিলি তার হাজবেন্ড সাগরকে অনেক বছর আগের কথা মনে করিয়ে দিল, যেটা মাহিমের বিয়ে ঠিক করে রাখা ছিল ছোটবেলায়। হ্যাঁ, আমার মনে আছে, আর তার সাথে এই বিষয়ে কথা বলা আছে। তুমি তার সাথে দেখা করে আবার বলো। ওকে। সিহাব, দিনকে দিন এই মাহিমের সাহস অনেক বেড়ে যাচ্ছে। ওর জন্য শান্তিতে ভার্সিটিতে কিছু করতেও পারছি না। আরে সাপি, কি করব বল? তার সাথে আমরা কিছু করতে পারি না, আর তার কারণ হলো এসিপি বিজয়ের সাথে মাহিমের খুব ভালো সম্পর্ক। তো কি হয়েছে? তুইও তো পৌরসভার চেয়ারম্যানের ছেলে, তোর কি পাওয়ার কম আছে নাকি? যা কিছু করতে হবে সব ভেবেচিন্তে করতে হবে। মাহিম যখন একলা থাকবে তখনই তাকে অ্যাটাক করতে হবে, এমনভাবে মারতে হবে যে হাড় গোড় ভেঙে পঙ্গু হয়ে যায়। আমাদের এখন শুধু সময়ের অপেক্ষা করতে হবে, আর তাক বুঝে কাজ করতে হবে। ছোট ক্লাসে তারা মদ ঢেলে খেতে লাগলো আর ভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মাহিম খুব তাড়াতাড়ি সকালে ভার্সিটিতে চলে আসলো। সে অপেক্ষা করতে লাগলো কখন বৃষ্টি ভার্সিটিতে আসবে। মাহিম ক্যান্টিনে গিয়ে নাস্তা করতে লাগলো, আর এরই মাঝে বৃষ্টি ভার্সিটিতে চলে এসেছে, যেটা মাহিমের নজরে পড়ল না। দেখতে দেখতে সময় যেতে লাগলো, আর সবাই ভার্সিটিতে স্টুডেন্ট আসতে লাগলো। মাহিমের বন্ধুরাও সেখানে চলে আসলো। কিরে, তুই আজ আমাদের না জানিয়ে তাড়াতাড়ি চলে আসছিস যে? আসলে হয়েছে কি, বৃষ্টিকে দেখার জন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। সারা রাত আমার নির্ঘুমে কেটেছে, ঘুমাতে পারিনি। সব সময় আমার চোখের সামনেই ম্যামের হাসি মুখটা ভেসে ওঠে। দোস্ত, তুই গেছিস, তুই কয়েকদিনই পাগল হয়ে যাবে। পাও কথা রাখ, তোদের যে কাজটা দিয়েছি সেটা বল। আরে তুই বন্ধু মানুষ, আমাদের একটা কাজ দিয়েছি, আর সেটা না করে কি থাকতে পারি বল? এই নে ম্যামের নাম্বার। মারুফ কাগজে একটা নাম্বার লেখা, সেটা মাহিমের সামনে রাখলো। মাহিম তাড়াতাড়ি কাগজ থেকে নাম্বার লিখে নিয়ে বৃষ্টিকে কল করলো। তার একটু ভয় ভয় লাগতে লাগলো, হাত কাঁপছে তার। মাহিমের এমন অবস্থা দেখে তার বন্ধুরা মিটমিট করে হাসতে লাগলো। কিছু সময় পর রিং হবার পর বৃষ্টি কল রিসিভ করলো। বৃষ্টি সালাম দিলে মাহিম সেটার উত্তর দিল। বৃষ্টির ভয়েস শুনে তো মাহিম ফিদা হয়ে গেছে। মাহিম আগে ভালো মন্দ জিজ্ঞেস করে নিল, কে আপনি, আর আমার নাম্বার পেলেন কোথায়, আর কখন থেকে এইটা ওইটা জিজ্ঞেস করে যাচ্ছেন? বলছি মশাই, আগে আপনার পরিচয়টা দিতেন। আমার বয়স শুনেও আপনি এখন আমাকে চিনতে পারছেন না? আপনার সাথে কি আমার আগে দেখা হয়েছে? গতকাল তো দেখা হয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? দেখুন, আপনার ফালতু কথা শোনার টাইম আমার কাছে নেই। তাড়াতাড়ি পরিচয় দিন, নাহলে আমি ফোনটা কেটে দিচ্ছি। আমার এখন গুরুত্বপূর্ণ কাজ আছে। আরে আরে ম্যাম, ফোন কাটবেন না। আমাকে যখন ম্যাম বলছো তখন তুমি নিশ্চয়ই ভার্সিটির কেউ। ম্যাম, আমার নাম মাহিম। ওই যে কাল র্যাগিং, তারপরে ক্লাসের বাইরে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার নাম্বার কোথায় পেলে? পেয়েছি একভাবে। এখন বলেন তো, আপনি কোথায়? আজ কি ভার্সিটিতে আসবেন না? আসবো না কেন? ক্লাসে এসে বসো, তাহলেই দেখতে পারবে আমি আসছি কি না। ক্লাস না করে র্যাগিং দিয়ে বেড়ালে কি করে চলবে? এটা বলে বৃষ্টি ফোন রেখে দিল, আর মাহিম তার বন্ধুদের বলল, ম্যাম, কখন যে ভার্সিটিতে আসে আমি টেরই পাইনি। এখন তাড়াতাড়ি ক্লাসে চল। এটা বলে মাহিম আগে আগে যেতে লাগলো, আর তার বন্ধুরা পিছনে। তারপর বৃষ্টি ক্লাসে কিছু একটা বোঝাতে ছিল, কিন্তু মাহিম সেটা না বুঝেই একদিকে তার দিকে তাকিয়েছিল। এটা দেখে তো বৃষ্টি তার দিকে কলম ছুঁড়ে মারল। সাথে সাথেই মাহিমের ধ্যান ভেঙে গেল। এই তুমি দাঁড়াও, পড়ায় মনোযোগ না দিয়ে কোন দিকে মনোযোগ তোমার? এত সময় আমি কি পড়াচ্ছিলাম তুমি বলতে পারবে? যে কি পড়াতে ছিল
সেটা মাহিমের কোনো খেয়ালই ছিল না, কারণ সে তো এত সময় ম্যামকে দেখাই ব্যস্ত ছিল। সে বলতে না পেরে মাথা চুলকাতে লাগলো। ক্লাসে এসে যদি মনোযোগ না দাও তাহলে তোমাদের ক্লাসে আসতে বলেছে কে? আসলে ম্যাম, ক্লাসের আগে কে যেন আমাকে ফোন করে ডাকলো, এই জন্য আমি ক্লাসে ছুটে আসলাম। মাহিমের এমন কথা শুনে বৃষ্টি চুপ হয়ে গেল, কারণ একটু আগে তো সেই তাকে ডেকেছে ক্লাসরুমে। তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, গিয়ে বাইরে যেয়ে দাঁড়াও। আচ্ছা। বৃষ্টি যদিও মাহিমকে একলা ক্লাসরুম থেকে বের করে দিয়েছিল, কিন্তু মাহিম 3 বন্ধুকে সাথে করে নিয়ে ক্লাসরুমের বাইরে চলে আসলো এবং আগের দিনের মতো দরজার আড়াল থেকে তাকে দেখতে লাগলো। এটা মিষ্টি কেয়ার করে তার দিকে চোখ গরম করে তাকালো। এটা দেখে মাহিম মুচকি হাসি দিল। ক্লাস শেষ হয়ে গেলে বৃষ্টির রুম থেকে বেরিয়ে আসলো, এসে মাহিমের সামনে দাঁড়িয়ে তাকে বলল, তুমি আমার নাম্বার কোথায় পেলে? আপনার নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার হলো ম্যাম, কিন্তু আজ থেকে আমি আপনাকে নিয়মিত ফোন করব, কথা বলতে হবে কিন্তু। বৃষ্টি কিছু বলল না, সে সোজা নিজের অফিসের দিকে রওনা দিল। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মাহিম সব সময় ভার্সিটিতে এসে বৃষ্টির পিছনে পড়ে থাকে। এটা দেখেও বৃষ্টি কিছু বলে না। বৃষ্টি লাইব্রেরিতে বসে বই পড়তেছিল। এমন সময় লাইব্রেরিতে মাহিম আসলো। মাহিম এসে একটার পর একটা বই দেখেই যাচ্ছে এবং তার বাসায় বৃষ্টিকে খুঁজতে লাগলো। হঠাৎ 1 মাইল সে তাকে পেয়ে গেল। সামনে টেবিলে বসে বৃষ্টি এবং একজন যার বই পড়ছে এবং গল্প করছে। এটা দেখে তো অনেক জেলাস ফিল করলো। মাহিম একটা বই নিয়ে তাদের সামনের টেবিলে বসলো। নিজেই বই পড়ার নাম করে সামনের দিকে তাকে চুপি চুপি বৃষ্টিকে দেখতে লাগলো। হঠাৎ বৃষ্টির নজর মাহিমের দিকে পড়ল। বৃষ্টি আর করলো যে তাকে চুপি চুপি দেখছে বই পড়ার নাম করে। এটা দেখে বৃষ্টি মুচকি হাসি দিল। হঠাৎ মাহিম খেয়াল করলো যে বৃষ্টি তাকে দেখে ফেলেছে, এই জন্য নিজের মুখের সামনে বই ধরে পড়তে লাগলো। এটা দেখে বৃষ্টি নিজের বই গুছিয়ে নিল এবং সেই স্যারের থেকে বিদায় নিয়ে সেখান থেকেই চলে গেল। মাহিম যখনই বই মুখ থেকে নামিয়ে সামনে তাকালো, তখনই বৃষ্টিকে দেখতে পেল না, তাই আশেপাশে ঘুরতে লাগলো। হঠাৎ তার কানে টান অনুভব করলো, সাথে সাথে কানে হাত দিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখলো যে বৃষ্টি দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। আউচ ম্যাম, কান ধরেছেন কেন? কানে লাগছে তো, ছেড়ে দিন না প্লিজ। এখানে এসে কি হচ্ছে শুনি? দেখতেই তো পারছেন ম্যাম, আমি এখানেই বই পড়ছি। কি বই পড়ছো তাহলে বলো তো শুনি? এবার মাহিম বলল বিপদে, কারণ সে কোন বই হাতে নিয়েছে সেটাও খেয়াল করেনি। তাই তাড়াতাড়ি করে বইয়ের দিকে তাকাতেই গেলেই টান অনুভব করলো আবার। বই পড়ছো তো ঠিক আছে, তাহলে বইয়ের নাম বলতে পারছো না কেন? তাছাড়া আশেপাশে কি দেখছো? এত কিছু খুঁজতেছো নাকি? না না ম্যাম, কি খুঁজবো? আমি কিছুই তো খুঁজতেছি না। তাহলে ভালো, আর পড়াশোনাতে মনোযোগ দে। এই বছরটা ভালো করে পড়াশোনা করলেই তো তোমার পড়াশোনা এখানেই কমপ্লিট হয়ে যায়। তাহলে এত উড়ু উড়ু মন কেন? ভালোভাবে পড়াশোনাটা শেষ করো। মাহিম মাথা ঝাঁকালো। বৃষ্টি সেখান থেকে চলে গেল এবং তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি লাইব্রেরি থেকে বের হওয়ার সাথে সাথেই মাহিম বইটি রেখে দিল এবং নিজেও সেই রুম থেকে বেরিয়ে গেল। দোস্ত, আজ চল একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে না, বাইরে ভালো লাগতেছে না যেতে। আজকে আমি তাড়াতাড়ি বাসায় যাব, গিয়ে আবার পড়তে বসতে হবে। মাহিমের মুখে এমন কথা শুনে তার বন্ধুরা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তাদের অবাক হওয়া দেখে মাহিম তাদেরকে বলল, কি হলো, তোরা আমার দিকে এমন অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? মনে তো হচ্ছে ভূতের মুখে রাম নাম শুনছি আমরা। তুই পড়তে বসবে, তাও বাড়িতে গিয়ে, এটা ভাবতেই আমাদের অবাক লাগছে। কেন, এটা শুনে অবাক হওয়ার কি আছে? আমি কি পড়তে বসতে পারি না? আচ্ছা, জীবনে তোর মুখে পড়তে বসার নাম শুনি নাই, আর আজকে হঠাৎ পড়তে বসতে চাচ্ছিস? ব্যাপার কি বলতো? ম্যাম কি তোকে পড়তে বসতে বলেছে? ওই একটু বলেছে আর কি। নিজের মা বাবা বললে কখনো পড়তে বসিস না। তোরা থাক, বাসায় গিয়ে ভাবছি ম্যামকে ফোন দেব। ম্যামকে না পাওয়ার আগে বন্ধুদের এমন ভুলে যাচ্ছিস, আর পেয়ে গেলে তখন কি করবি? তোদের কখনো বলবো না রে, কিন্তু এখন আপাতত ম্যামকে আমার দিকে টানতে হবে, বুঝেছিস? তাই আমি সেই দিকে এখন প্রকাশ করছি। এটা বলে মাহিম
তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কেষ্টপুর যেতেই সে দেখতে পেল যে রাস্তার মাঝখানে 3-4টে বাইক দাঁড়িয়ে আছে। এটা দেখে মাহিম নিজের বাইক থামালো। তারা 4জন ছিল, যাদের মাথায় হেলমেট পরা ছিল। তাদের সবার হাতে বড় হকি স্টিক। কে ভাই তোরা, আর এখানে কি জন্য এসেছিস? তোকে আমরা মারতে এসেছি। অনেক দিন থেকে তোরে মারার চেষ্টা করছি, কিন্তু সব সময় তোর সাথে তোর বন্ধুরা থাকে, এই জন্য সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু আজ সে সুযোগ পেয়ে গেছি। সুযোগ পেয়ে গেছিস? তোরা কি ভেবেছিস আমার বন্ধুরা না থাকলে মনে হচ্ছে তোরা আমাকে মারতে পারবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আমাকে মেরে যা। তারা বাইক থেকে নেমে এসে মাহিমের দিকে এগিয়ে আসলো। মাহিম নিজের বাইক থেকে নেমে বাইকের সামনে থেকে একটা শিকল বের করলো। তারা সবাই এগিয়ে এসে যখনই মাহিমকে মারতে যাবে, মাহিম তখন সেই শিকল দিয়ে সবাইকে মার দিতে লাগলো। এমন মার মারলো যে সবাই সেখান থেকে পালিয়ে গেল। এইটা দেখে মুচকি হাসলো মাহিম। শালারা আমাকে মারতে এসেছিল, আমাকে একলা পেয়ে দুর্বল ভেবেছিল। মাহিম সেই শিকল বাইকের সামনে রেখে আবার বাসার দিকে রওনা দিল। কিছু সময়ের মাঝেই সে বাসায় পৌঁছে গেল। কলিং বেল চাপ দিতেই মায়া এসে দরজা খুলে দিল এবং অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কিরে, দরজা থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে চলে যাব? তুই আর এত তাড়াতাড়ি যে? কেন, আমি কি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি না? এখন বেশি কথা না বলে সামনে থেকে সরে দাঁড়া, আমাকে ভিতরে যেতে দে। মাহিম মায়াকে ধাক্কা দিয়ে ভিতরে গেল। মায়া দরজা বন্ধ করে দিল। তারপর মাহিম বাসায় এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। তার মা বাবা এবং বন্ধু সবাই অবাক হয়ে তার কার্যকলাপ দেখে যাচ্ছে, কারণ এর আগে এমন কখনো হয়নি। মাহিম নিজের রুমে গিয়ে বৃষ্টির নাম্বারে কল করলো। কিছু সময় রিং হবার পর ফোন রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে? সকালে তো ফোন করলাম। নিজের পরিচয় দেন, না হলে আমি এখন ফোনটা কেটে দিচ্ছি। আরে ম্যাম, আপনি ফোন কাটবেন না, আমি মাহিম বলছিলাম। ও আচ্ছা, এত রাতে কেন ফোন করেছো? আর কি বলবে বলো? আসলে আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছিল, এই জন্য ফোন দিলাম। না পড়ে আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে তোমার? তো কি জন্য ফোন দিয়েছো বলো? একটু কথা বলবো। তো কি করেন আপনি? এই তো পড়ছি। আপনারও পড়া লাগে নাকি? পড়াশোনার কোনো শেষ নেই, বুঝতে পেরেছো? কথা বলতে বলতে তারা আধা ঘন্টা পার করে ফেলল। তাদের সময়ের দিকে খেয়ালই নেই। গল্পের মাঝে এত মশগুল হয়ে গেছে যে। আচ্ছা, অনেক সময় হলো, এখন ফোন রাখো। ঠিক আছে ম্যাম। মাহিম আর কোনো কথা বলল না, ফোন কেটে দিয়ে হাসি মুখে ঘুমিয়ে পড়ল। পরের দিন মাহিম নিজের বাইক নিয়ে ভার্সিটির উল্টো দিকে কোনো একটা কাজের জন্য যেতেছিল। এমন সময় মাহিম খেয়াল করলো রাস্তার পাশে বৃষ্টি দাঁড়িয়ে আছে আর ড্রাইভার গাড়ি ঠিক করছে। মাহিম বুঝতে পারলো বৃষ্টির গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে নিজের গন্তব্যে যাবার বদলে বাইক ঘুরিয়ে নিয়ে বৃষ্টির সামনে ব্রেক করলো। এটা দেখে তো বৃষ্টি অবাক হয়ে গেল, কারণ মাহিম গাড়ি নিয়ে থামিয়েছে। ম্যাম, আপনি চাইলে আমি আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিতে পারি। আরে না না, আমার গাড়ি এখনই ঠিক হয়ে যাবে, তুমি ভার্সিটিতে যেতে পারো। আরে ম্যাম, গাড়িটা দেখে মনে হচ্ছে গাড়ির গুরুতর অবস্থা। আপনি আমার বাইকে উঠে বসতে পারেন, না হলে ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাবে আপনার। একটু পর তো আবার আপনার ক্লাস আছে। আচ্ছা ওয়েট। মাহিমকে অপেক্ষা করতে বলে বৃষ্টি নিজের ড্রাইভারের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, গাড়ি সারতে আর কত সময় লাগবে? উত্তরে গাড়ির ড্রাইভার বলল, জি ম্যাডাম, গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি সারা হলে আমাকে ফোন করে জানিয়ে দিও। আমি এখন চলে যাচ্ছি এবং সঠিক সময়ে ভার্সিটিতে চলে এসো, আমাকে আবার নিতে এসো। আপনি চলে যান। বৃষ্টি মাহিমের কাছে আসলো এবং বাইকের পিছনে বসলো। মাহিম নিজের মাথায় হেলমেট খুলে তার ম্যামকে দিল সেটা পরতে। বাইক তুমি চালাবে, তাই হেলমেট তুমি পরো, আমার পরতে হবে না। সেটার দরকার হবে না ম্যাম, আপনি পরেন। হেলমেট ছাড়া বাইক চালানোর আমার অভ্যাস হয়ে গেছে। আপনি শুধু আমাকে শক্ত করে ধরে বসুন, যেন পেছন থেকে পড়ে না যান। সেটার দরকার হবে না, বাইকে ওঠার আমার অভ্যাস আছে। তুমি চালানো শুরু করো। আচ্ছা। মাহিম কথাটা বলেই মাহিম স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। হঠাৎ একটা সামনে বিট করলো, এতে করে মাহিম
বৃষ্টি এসে মাহিমের শরীরের সাথে ধাক্কা খেলো। আস্তে দেখে শুনে চালাও। আপনাকে তো আগেই বললাম আমাকে ধরে বসুন, না হলে পড়ে যাবেন। মাহিমের এ কথা শুনে বৃষ্টি তাকে কাঁধে হাত দিয়ে ধরে বসলো। এবার গাড়ি খুব জোরে টান দিতে লাগলো। মাহিম মুচকি হাসলো। কিছু সময় পর তারা ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। মাহিম একপাশে গাড়ি দাঁড় করালো। বৃষ্টি গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। এখন নিয়মিত মাহিম আর বৃষ্টির কথা হয়। প্রতিদিনের ন্যায় আজকেও তারা দুইজন কথা বলছে। আচ্ছা মাহিম, তুমি তো ডান্স কম্পিটিশনে নাম লিখিয়েছো, তো কিভাবে করছো রিহার্সাল? ওই 3 বন্ধু মিলে একটু করেছি আর কি। ঠিক আছে, কালকে আমি দেখতে আসবো যে তোমরা কিভাবে রিহার্সাল করছো। ঠিক আছে ম্যাম, আপনি যদি আসেন তাহলে তো আরো ভালো হয়। এখন তুমি পড়াশোনা করো, আর কয়েকদিন বাদেই তো তোমার সেমিস্টার পরীক্ষা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। মাহিম তার সাথে কথা বলে হাসি খুশি মনে ঘুমিয়ে পড়ল, না পড়তে বসলো। এটাই তার নিত্যদিনের কাজ। মাহিম ও তার 3 বন্ধু মিলে একটা রুমের ভিতর ডান্স করছে। তাদের নিত্যদিনের কাজ এটা। কয়েকদিন পর ভার্সিটিতে ডান্স কম্পিটিশন হবে, আর সেখানে তারা নাম লিখিয়েছে। আর সেজন্য মাহিম ও তার বন্ধুরা ডান্স প্র্যাকটিস করছে। এমন সময় সেই রুমের ভিতরে বৃষ্টি আসলো। বৃষ্টিকে পাশে থেকে তারা নাচ থামিয়ে দিল। আপনি এখানে ভুল করে এখানে চলে এসেছেন নাকি? আরে না, আমি দেখতে আসলাম তোমরা কিভাবে নাচ করছো, কিন্তু আমি আসে যা দেখলাম সেটা দিয়ে তোমরা কখনো কম্পিটিশনে ফার্স্ট হতে পারবে না। তাহলে আপনি আমাদেরকে শিখিয়ে দিন কিভাবে নাচ করব। তাই নাকি? আমি যেভাবে নাচ করব তোমরা সেভাবে করতে পারবে? যদি করতে পারো তাহলে নিশ্চয়ই ধরে রাখবো তোমরাই ফার্স্ট হবে। আপনি যদি আমাদের এগিয়ে দেন তাহলে তো খুবই ভালো হয়। কি বলিস তোরা? মাহিমের কথার সাথে তার বন্ধুরা সম্মতি জানালো। বৃষ্টি তার কাঁধের ব্যাগ রেখে দিয়ে তাদের 4 জনের সামনে দাঁড়ালো এবং খুব সুন্দর করে নৃত্য করতে লাগলো। বৃষ্টির নাচ দেখে তো তারা 4 জনের ফিদা হয়ে গেছে। বৃষ্টি যে এত সুন্দর নাচ করতে পারে তারা 3 জন ভাবতেই পারেনি। বৃষ্টির নাচ শেষ হলে তারা 4 জন হাততালি দিতে লাগলো। ম্যাম, আপনি তো খুব সুন্দর নাচ করতে পারেন। এত সুন্দর নাচ কোথা থেকে শিখলেন? সেটা অনেক বড় কাহিনী। তোমরা কি আমার এই নাচ শিখবে? শিখবো না কেন, অবশ্যই শিখবো আমরা। আপনি শুধু আমাদের শিখিয়ে দিন কিভাবে কোন স্টেপ করতে হবে। এবার বৃষ্টি তাদের নাচ শেখাতে লাগলো। কয়েকটি স্টেপ শিখিয়ে দিল। আজকে এই স্টেপগুলো প্র্যাকটিস করো এবং এইগুলো আয়ত্ত করে নিও। আমি আবার কালকে এসে বাকি স্টেপগুলো শিখিয়ে দেবো। ওকে ম্যাম। বৃষ্টি নিজের ব্যাগ নিয়ে সেই রুম থেকে বেরিয়ে গেল। তারা 4 বন্ধু নিজেদের মাঝে ঠিক করতে লাগলো। দোস্ত, ম্যাম তো মনে হচ্ছে তোর উপর ফিদা হয়ে গেছে। মনে হচ্ছে তুই একবার বলাতে এখানে চলে এসেছে। আমার মনে হচ্ছে এবার তোর মনের কথা বলে দেওয়া উচিত ম্যামকে। ডান্স কম্পিটিশন শেষ হলে নিজের মনের কথা বলে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি করো, নাহলে আবার পস্তাতে হবে। তারা নাচ করতে লাগলো এবং বিভিন্ন কথা বলতে লাগলো। পরপর 3 দিন মিলে বৃষ্টি তাদের নাচ শিখিয়ে দিল। তারা খুব ভালো মতো নাচ শিখে গিয়েছে। তোমরা খুব ভালো করেই নাচটা শিখে গেছো। আমি আশা করছি কালকে তোমরা ফার্স্ট প্রাইজ পাবে। ম্যাম, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। দেখবেন কালকে প্রাইজ আমরাই পাবো। সন্ধ্যাবেলায় মাহিম বৃষ্টি বাইকে করে তার বাড়ির সামনে রেখে আসলো এবং নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর মাহিম বাসায় চলে গেল। বৃষ্টি নিজের বাসায় গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। বড় বাসা, বিলাসবহুল বাড়ি বৃষ্টিদের। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই বৃষ্টির মা দরজা খুলে দিল। আসছিস? তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। বৃষ্টি উপরে চলে গেল। রেহেনা বেগম নিজের রুমে চলে আসলো। এসে দেখলেন আশরাফ সাহেব বসে আছেন। বৃষ্টি চলে এসেছে, তুমি তাড়াতাড়ি ছবি নিয়ে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের জন্য গরম আর কড়া করে কফি বানাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রেহেনা চলে গেল। আশরাফ সাহেব কিছু সময় একটা ছবির দিকে তাকিয়ে রইল। তারপর সেটা নিজের পকেটে রেখে রুম থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে বৃষ্টি ফ্রেশ হয়ে নিজের পোশাক চেঞ্জ করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতেছিল আর মনে মনে বলতে লাগলো, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? তার মানে আজকেও আমার জন্য বিয়ের কথা তুলবে?
এটা আর ভালো লাগে না। কত করে বলি যে আপাতত বিয়ে হবে না আমার দ্বারা। বৃষ্টি বকবক করতে করতে নিজের চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে এসে দেখলো যে তার বাবা বসে খবরের চ্যানেল দেখছে। চলে আসছি মা, বস আমার পাশে। নিজের বাবার কথা শুনে বৃষ্টি তার বাবার পাশে বসলো। আশরাফ সাহেব নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। এমন সময় রেহেনা বেগম কিচেন থেকে 3 কাপ কফি নিয়ে আসলো। না কফি। 3 জন কফি নিয়ে পান করতে লাগলো। এমন সময় বৃষ্টি বলল, আমাকে তুমি কি বলবে বলো, এখনই বলো। চলে আসছিস মা, বস আমার পাশে। দেখ, তোর অনেক দিন থেকেই বলছি বিয়েটা করে নে। বিদেশ থেকে এসে তো আমাদের কথা শুনছিস না, কিন্তু আমরা আজ তোর কথা শুনবো না। তোর বিয়ে আমি ঠিক করেই ফেলেছি। কিন্তু বাবা, সেটা আমাকে জানানোর দরকার মনে করলে না? আমার ভালো মন্দ পছন্দের একটা জিনিস আছে না? তোকে অনেক করে বলেছি, আমাদের কথা তো শুনিস না। বাবা, আমি একজনকে পছন্দ করি, আর বিয়ে করলে তাকেই করব। আমরা এতদিন তোমাকে বিয়ের কথা বলছি, তাহলে সেটা আমাদের জানাতে পারতে। তাহলে জানাওনি কেন? এখন বিয়ে ঠিক করে ফেলেছি, আর তোমার সেই ছেলের সাথেই বিয়ে হবে। তাছাড়া যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথে তোমার বিয়ে আমি সেই ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছি। কি? আর আমাকে বলোনি কেন? তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো দেশের বাইরে চলে গেলি। যাই হোক, এই দেখ ছেলের ছবি। এটা বলে আশরাফ নিজের পকেট থেকে একটা ফটো রাখলো উল্টো করে। বাবা, আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। ওইসব বাদ দাও, তুমি ছবিটি দেখো, নিশ্চয়ই পছন্দ হবে তোমার। দূর, এ বাড়িতে আর থাকবোই না, কাল সকালে উঠেই চলে যাব। এটা বলেই বৃষ্টি কফির কাপ রেখে সেখানে থেকে উঠে চলে যেতে নিল। কিন্তু বৃষ্টির মা তাকে ডেকে ছবি নিয়ে যেতে বলল। একবার তো ছবি নিয়ে গিয়ে দেখ, যদি পছন্দ না হয় তারপর না হয় অন্য কিছু ভেবে দেখা যাবে। বৃষ্টি রাগ দেখিয়ে আবার ঘুরে এসে ছবিটা নিয়ে গেল দুমড়ে মুচড়ে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কখন যে কি করে। ওগো, ও যদি আবার কাল সকালে বাড়ি থেকে চলে যায়? আরে যাবে না, দেখো গিয়ে, ছেলেকে তার পছন্দ হবেই। আমার কথা মিলিয়ে নিও। বৃষ্টি রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। তারপর বিছানায় গিয়ে উপর হয়ে বসে পড়ল। নিজের ফোন হাতে নিয়ে দেখলো যে মাহিম ফোন করছিল, তাই বৃষ্টি ব্যাক করলো। সাথে সাথেই মাহিম ফোন রিসিভ করলো। মনে হচ্ছে ফোনের কাছেই বসেছিল। তুমি মনে হচ্ছে ফোনের কাছেই বসেছিলে যে আমি কখন ফোন ব্যাক করব। হ্যাঁ, কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু আপনাকে তো পাচ্ছি না। কোথায় ছিলেন ম্যাম? ফোন ধরছেন না, আমার অনেক চিন্তা হতেছিল। মাহিম কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে আজ কিছু বলতে চায় না। কি হলো, কিছু বলছো না যে? কি বলতে গেলে? তেমন কিছু না। ও আচ্ছা, কাল তাড়াতাড়ি চলে এসো, আরেকবার রিহার্সাল করে নেবে। আচ্ছা ম্যাম। আচ্ছা মাহিম, কাল দেখা হবে। আমার মাথা ব্যথা করছে, এখন একটু রেস্ট নেব। অন্য দিনের তুলনায় তারা দুইজন আরো কম কথা বলল। মাহিম সাথে কথা বলে বৃষ্টি নিজের বিছানায় দেখলো একটা কাগজ পড়ে আছে। এরপর তার মনে পড়ল এটা সেই ছেলের ছবি। বৃষ্টি কি মনে করে ছবিটা হাতে নিল। কুচরো বুচরো ছবিটা স্বাদ করলো দেখার জন্য যে তার বাবা কোন ছেলের জন্য তাকে পছন্দ করলো। ছবিটা যখন সম্পূর্ণ ভাঁজ খুললো, তখন সেটা দেখে বৃষ্টি তো অবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ভাবতেই বৃষ্টি অবাক হচ্ছে। এটা কিভাবে সম্ভব? বাবা তাহলে মাহিমের ছবি আমাকে দিয়েছে? তার মানে বাবার পছন্দের ছেলেটি হলো মাহিম। এটা মনে আসতেই বৃষ্টির মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি করে সে ছবিটা ভালো করে দেখল এবং নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ বৃষ্টি কিছু একটা মনে পড়তেই নিজের বিছানা থেকে নেমে দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। এসে দেখলো যে তার মা বাবা বসে গল্প করছে। মা বাবা, আমি বিয়ে করতে রাজি আছি। তোমরা যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো। হঠাৎ বৃষ্টির এমন কথা শুনে তারা দুইজন অবাক হয়ে গেল। যে মেয়ে একটু আগে রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল, আর সে কিনা একটু সময় বাদে এসে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তুই সত্যি বলছিস নাকি আমরা ভুল কিছু শুনছি? না মা, তোমরা ভুল কিছু শুনছো না। আমি বিয়ে করতে রাজি আছি। মাহিমকে আমি বিয়ে করব। কিন্তু মাহিমকে তোমরা কিভাবে চেনো? আরে মাহিম হলো তোর সাগর আঙ্কেলের ছেলে। বিদেশে গিয়ে তো সবাইকে ভুলে গেছিস, কারোর সাথে যোগাযোগ রাখিস না। সে যাই হোক, আজ কয়েকটা দিন দেখছি তুই মাহিমের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তাই বিয়েটা দিয়ে দেবো ঠিক করলাম।
আমার সাথে যে মাহিমের বিয়ে ঠিক সেটা কি মাহিম জানে? না তাকে এখনো জানানো হয়নি? তাহলে সাগর আঙ্কেলকে বলে দাও মাহিমকে কিছু না জানাতে। কিন্তু এটা কেন বলবো? ওহ বাবা, আমি যেটা বললাম সেটা করবে নাকি আমি আবার আগে যাব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে সব বলছি, তবুও তুই রেগে যাস না। আমি এখানে বসছি, তুমি ফোন করে এক্ষুনি জানিয়ে দাও। বৃষ্টি জেদ করে তার বাবার পাশে বসে পড়ল। আশরাফ নিজের ফোন বের করে সাগরকে ফোন করলো এবং বৃষ্টির বলা কথাগুলো বলল। সাগর সাহেবও বৃষ্টির কথায় রাজি হয়ে গেল। তারা কেউ বুঝতে পারছে না বৃষ্টির মনে কি চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সামনে কি হতে চলেছে। তারপর আজ ডান্স কম্পিটিশন, তাই মাহিম আর তার বন্ধুরা অনেক আগেই চলে এসেছে। তারা এসে একটু রিহার্সাল করে নিল। বৃষ্টি সঠিক সময়েই চলে আসলো। তোমাদের আর প্র্যাকটিস করতে হবে না, অনেক হয়েছে। ইনশাল্লাহ তোমরা প্রথম হবে। এখন রেডি হয়ে নাও, স্টেজে গিয়ে দেখা হবে। আমি এখন চাই। বৃষ্টি তাদের বেস্ট অফ লাক বলে সেখানে থেকে চলে গেল। মাহিম ও তার বন্ধুরা রেডি হয়ে নিল। সকাল 10টা, এক এক করে সবাই স্টেজে হাজির হয়ে গেল। প্রধান দর্শক ছাড়াও আরও অনেকেই উপস্থিত হলো। আজকে আমাদের এখানে ডান্স কম্পিটিশন হবে, আর আপনাদের সামনে উপস্থিত আছেন দেশের নামকরা বিজনেসম্যান ও ভার্সিটির প্রফেসর। তাছাড়া এখানে উপস্থিত আছে জুরি বোর্ড, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। একজন মাইকে করে ঘোষণা করে দিল। সবাই লাইনে দাঁড়ালো। প্রথমে 3 জন মেয়ে আসলো। তারা খুব সুন্দর করে নাচ করলো। নিজেদের নাচ শেষ করে তারা পাশে গিয়ে দাঁড়ালো। এভাবেই কয়েক দল পর মাহিম ও তার বন্ধুরা আসলো স্টেজে। একটি গান শুরু হলো। মাহিম বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি ইশারা দিয়ে বেস্ট অফ লাক বলল। মাহিম ও তার বন্ধুরা নাচ শুরু করলো। দর্শকেরা হাততালি দিতে লাগলো। কেউ কেউ আবার শীষ বাজাতে লাগলো। নিজেদের নাচ শেষ করে তারা অন্যদের মতো পাশে দাঁড়ালো। এক এক করে সবার নাচ শেষ হলো। একজন এসে জুরিবর্গের থেকে নামের লিস্ট নিল। অ্যানাউন্সমেন্ট করার জন্য সবার অধীর আগ্রহে রয়েছে। আজ আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই ভালো করেছে, কিন্তু আমাদের জুরি বোর্ড এখান থেকে মাত্র 3টি দলকে বেছে নিয়েছে। আমি তাদের নাম ঘোষণা করব এখন। যারা তৃতীয় হয়েছে সেই দলের নাম এখন আমরা ঘোষণা করছি। তৃতীয় হয়েছে সাফি আর তার দলের ছেলেরা। সবাই হাততালি দিতে লাগলো। খুশি হয়ে গেল, কারণ সে আশা করেছিল যে প্রথমভাবে। তারা এবার মাইকে বলতে লাগলো যে দ্বিতীয় হয়েছে নীলা ও তার বন্ধুরা। এবারও সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাতে লাগলো। এবার সবাই ওদের আগ্রহে রয়েছে যে প্রথম হয়েছে তাদের দল। মাহি ও তার বন্ধুরা তো ওদের আগ্রহে রয়েছে, কারণ দ্বিতীয় ও তৃতীয় এর ঘোষণা হয়ে গেছে। এখন শুধু প্রথম যারা হয়েছে তাদের নাম ঘোষণার পালা বাদ আছে, কিন্তু তাদের নাম এখনও থাকছে না। প্রথম হয়েছে। একটু থামলো। মেয়েটি সবার দিকে তাকিয়ে দেখলো কেমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এটা দেখে মেয়েটি মুচকি হাসলো এবং নাম ঘোষণা করলো। প্রথম হয়েছে মাহিম ও তার বন্ধুরা। এটা শুনে তো মাহিম ও তার বন্ধুরা লাফ দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। তারা তো অনেক খুশি হয়ে গেছে। তারা ভাবতেই পারছে না যে তারা 4 জন প্রথম হবে। তাদের পাশে যারা দাঁড়িয়েছিল তারা মাহিমদের কংগ্রাচুলেশন জানালো। মাহিম ও তার বন্ধুরা স্টেজে আসো পুরস্কার নেওয়ার জন্য। ডাক শুনে তারা 4 জন স্টেজে উঠে আসলো। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দিল। এক এক করে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দিল। এবার বাকি অনুষ্ঠান চলতে লাগলো। তারপর ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের শেখানোর জন্য অনেক পরিশ্রম করেছেন, আর আপনার জন্যই আমরা প্রথম হয়েছি। আরে মাহিম, আমি জানতাম তোমরা প্রথম হবে, কারণ তোমাদের ভিতরে ট্যালেন্ট আছে। আসলে ম্যাম, আজ রাতে আমরা একটা পার্টির আয়োজন করেছি। আপনি যদি আসতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, কোথায় করেছো পার্টির আয়োজন? এই তো বাসায় একটা রেস্টুরেন্ট করেছি। শুধু খাওয়া দাওয়া হবে। আমরা এতটা খারাপ নয় যে মদ খাবো। ওকে, সঠিক সময়ে আমাকে পিক আপ করতে চলে এসো আমার বাড়ির সামনে। আচ্ছা। বৃষ্টি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। মাহিম ও তার বন্ধুরা খুশি মনে সেখানে থেকে চলে গেল। মাহিম নীল পাঞ্জাবি পরে চুলগুলো ভালো করে ঠিক করে রুম থেকে বের হলো।
তাকে দেখে তো তার বোন অবাক হয়ে গেল যে নিজের ভাই এত সুন্দর করে যাচ্ছে। কি রে ভাইয়া, এখন কোথায় যাচ্ছিস? বন্ধুর সাথে একটু খাওয়া দাওয়া আছে, তাই বাইরে যাচ্ছি। আমার জন্য বাইরে থেকে ফুচকা নিয়ে আসবি। মনে থাকলে নিয়ে আসবো, এখন সামনে থেকে সর। মায়াকে পাশ কাটিয়ে মাহিম নিজের বাসা থেকে বেরিয়ে গেল। নিচ থেকে নিজের বাইক নিয়ে নিজের বাড়ি থেকে বের হলো। সোজা এসে বৃষ্টিতে বাসার সামনে থামলো। ফোন বের করে বৃষ্টিকে কল করলো। কিছু সময় পর বৃষ্টি সেজে বাড়ি থেকে বের হলো। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। নিজের চোখ ফেরাতেই পারছে না মাহিম। বৃষ্টি এসে মাহিমের চোখের সামনে তুড়ি বাজালো। এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো? দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি উঠে বসো। বৃষ্টি মাহিমের পিছনে উঠে বসলো। মাহিমের কাঁধে হাত দিয়ে বাইক চালাতে বলল। তারা কিছু সময় পরই নিজের ঠিক করা রেস্টুরেন্টে চলে আসলো। আগে থেকেই সেখানে মাহিমের বন্ধুরা অপেক্ষা করছিল। তারা একসাথে সবাই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। তাদের ঠিক করা স্পেশাল টেবিলে গিয়ে তারা বসলো। আগে থেকেই সব কিছু অর্ডার করা ছিল, এই জন্য তারা বসার সাথে সাথেই ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সবাই আড্ডা দিতে দিতেই খাওয়া দাওয়া সেরে নিল। তোমরা বসো, আমি বিল মিটিয়ে আসছি। সেটা দরকার হবে না, কারণ আমরা আগে থেকেই সবকিছু ঠিক করে নিয়েছি। এখন আমরা এখান থেকে নদীর পাড়ে যাব, সেখানে একটু সময় কাটিয়ে বাসায় যাব। ঠিক আছে, চলো, তোমাদের সাথে আমিও যাব। নাকি সেখানে মদের ব্যবস্থা আছে? থাকলে সমস্যা নেই, এইসব অভ্যাস আমার আছে। আরে না না, আমরা তো আগে বললাম যে আমরা এসব খাই না, শুধু একটু ঠান্ডা পানি খাবো। ওকে, চলো। তারা আবার রওনা দিল। বৃষ্টি মাহিমের বাইকের পিছনে বসলো। এটা মাহিমের খুব ভালো লাগছে যে বৃষ্টিকে নিজের বাইকের পিছনে নিয়ে বসিয়ে ঘুরে বেড়ানো হয়েছে। কিছু সময় পর তারা নদীর পাড়ে চলে আসলো। আগে থেকেই এখানে নৌকায় ঠিক করা ছিল। তারা সেই নৌকায় উঠল এবং মাঝিকে বলেই নদীর মাঝখানে গেল। নৌকার চারপাশে অন্ধকার। মাহিম, আমরা কোথায় যাচ্ছি? আমি কিন্তু সাঁতার জানি না। কোনো ব্যাপার না, আমরা আছি ম্যাম। তারা কথা বলতে বলতে নদীর মাঝে চলে আসলো। হঠাৎ নৌকার চারপাশে আলো জ্বলে উঠল। বৃষ্টি খেয়াল করলো মাহিম তার সামনে বসে আছে আর তার হাতে একতোড়া ফুল। আপনাকে যখন প্রথম দেখেছি তখন নিজের অজান্তেই আমার মন আপনাকে দিয়ে দিয়েছি, ভালোবেসে ফেলেছি নিজে থেকেও বেশি। আপনি কি আমাকে আপনার মনের অধিকারটা দেবেন? বিয়ে করবেন আমাকে? মাহিমের কথা শুনে বৃষ্টি কি বলবে তার মাথায় আসছে না। হঠাৎ বৃষ্টি তার হাত থেকে ফুল নিল। মাহিম তো খুশি হয়ে গেল, কিন্তু হঠাৎ তার মনটা ভেঙে গেল, কারণ নদীর মাঝখানে নৌকার উপরে মাহিম, বৃষ্টি ও তার বন্ধুরা। হঠাৎ নৌকার আলো জ্বলে উঠল। বৃষ্টি নিজের সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ মাহিম তার সামনে হাঁটু গেড়ে বসে আছে ফুল হাতে নিয়ে। বৃষ্টিকে নিজের দিকে তাকাতে দেখে মাহিম নিজের মনের কথা বলে দিল। বৃষ্টি তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা দেখে মাহিম তাকে বলল, ম্যাম, ফুলটা নিয়ে উত্তরটা দিবেন। মাহিমের কথা শুনে বৃষ্টির ধ্যান ভাঙল। এবার সে রেগে বলল, মাহিম, আমি তোমার থেকে এটা আশা করি। আমি তো ভাবতাম তুমি আমাকে বন্ধু মনে করো, ফাজলামি করো, কিন্তু এখন দেখছি অন্য কিছু। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমার এই জীবন বেঁচে থাকা সম্ভবই নয়। এইসব ভালোবাসা আমাকে দেখিও না। তাছাড়া আমার বিয়ে আগামী সপ্তাহে, তাই আমার থেকে দূরে থাকো। বৃষ্টি ফুল নিল না, বরং নিজের ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে ধরল। এই নাও, এটা বিয়ের কার্ড, এখানে সব লেখা আছে। মাহিমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার হাত থেকে ফুল পড়ে গেল। মাহিমের বন্ধুরা তাকে ধরল। মাহিম তাদের থেকে নিজেদের ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির একদম কাছে চলে গেল। ম্যাম, আমি সত্যি আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসি, সেটা আপনি কেন বুঝতে পারছেন না? দেখো, তুমি আমার জুনিয়র, তাই এসব ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমাদের সাথে আসার আমার লস হয়েছে। এখন আমাকে নদীর পাড়ে নিয়ে চলো। তোমাদের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। মাহিম বৃষ্টির মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইল। এরপর মারুফকে ইশারা দিল নদীর পাড়ে যাওয়ার জন্য। মাহিমের কথা মতো তারা পাড়ে চলে আসলো। এক এক করে সবাই নৌকা থেকে নামলো। বৃষ্টি যাবার আগেই তাদের সবাইকে গেল। তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ রইল। আশা করছি সবাই যাবে। আর হ্যাঁ, গিয়ে যেন কোনো সিন ক্রিয়েট না করো। বৃষ্টি চলে গেল।
মাহিম তার চলে যাবার দিকে তাকিয়ে রইল। রাজু এসে মাহিমের কাঁধে হাত রাখলো। হয়তো সে তোর কপালে ছিল না, এই জন্য তোর হয়নি সে। রাজুর কথা শুনে মাহিম তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহিমের বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেক রাত হয়েছে, কিন্তু মাহিম বাসায় ফিরেনি। এটা নিয়ে মিলি অনেক চিন্তা করতে লাগলো। এটা দেখে সাগর বলল, এত চিন্তা করো না, দেখো গিয়ে কোন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। আজ তারা জিতে গেছে এই জন্য। কিন্তু তাই বলেও ফোন বন্ধ কেন? আগে তো এমন হয়নি। তুমি তার বন্ধুদের কাছে কল দাও। সাগরের কথা শুনে তিনি খুব জলদি করে মারুফের নাম্বারে কল করলো। কিছুক্ষণ বাদেই মারুফ ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি, বলেন। মারুফ, মাহিম আছে তোমার সাথে, মাহিমের কাছে দাও তো। মাহিমের ফোন বন্ধ বলছে কেন? আসলে মাহিমের ফোনের চার্জ শেষ, এই জন্য। তাছাড়া মাহিম ঘুমাচ্ছে। আমি কি ডেকে দিব? না থাক, এখন ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু কাল সকালে তাড়াতাড়ি বাসায় চলে আসতে বলবে। মারুফের সাথে কথা বলেই ফোন কেটে দিল। সাগরকে তিনি বলে দিলেন মাহিম তার বন্ধুদের সাথে আছে। তারা দুইজন ঘুমোতে গেল। অন্যদিকে মাহিমের চোখে ঘুম নেই। নির্জন রাত পাড়ি দিতে হচ্ছে তার। ব্যালকনিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হাতে সিগারেট জলজল করছে, মাঝে মাঝে সিগারেট টান দিচ্ছে। এভাবেই সে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। রুমের ভিতর থেকে হাবিব ফিরে আসলো। এত সিগারেট খাস না, তুই জীবনে এত খাসনি। আজ আমাকে বাধা দিস না, তোরা গিয়ে ঘুমা, আমাকে ডিস্টার্ব করিস না। এত সিগারেটের গন্ধে রুমে কি থাকা যাচ্ছে? মাহিম তার কথায় পাত্তা দিল না। নিজে গভীর চিন্তায় মগ্ন। বৃষ্টি নাস্তা টেবিলে বসে আছে। রাতে তার ঘুম হয়নি, কারণ মাহিমকে যে সে কষ্ট দিয়ে এসেছে। মাহিম কেমন আছে এটা ভাবতেই তার বুক কেঁপে উঠছে বারবার। কি হলো, তুই কি নিয়ে চিন্তা করছিস? না বউ, কিছু না। তোর বিয়ের দাওয়াত সবাইকে দেওয়া হয়ে গেছে, তুই কি আর কাউকে দিবি? না বাবা। তারা কথা বলতে লাগলো। অন্যদিকে সকাল 10টায় মাহিম নিজের ফ্ল্যাটে চলে আসলো। মায়া দরজা খুলে দিলেই নিজের ভাইকে দেখে অবাক হয়ে গেল। তাকে একদম বিধ্বস্ত লাগছে। এমন দেখে মায়া তাড়াতাড়ি তার মা বাবাকে ডাকলো। মায়ের ডাক শুনে তারা নিজেদের রুম থেকে বেরিয়ে আসলো। মাহিম, তোর কি হয়েছে? রাতে কি ঘুমাসনি? তোর চোখ মুখ এমন লাগছে কেন? আমার কিছু হয়নি মা, কাল একটু আড্ডা দিয়েছি জেগে, তাই আমি এখন ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। এটা বলেই মাহিম সেই নিজের রুমের দিকে পা বাড়াবে, এমন সময় নিজের বাবার ডাক শুনে পা থেমে গেল। মাহিম, আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর সামনের শুক্রবার তোমার বিয়ে। নিজের বাবার মুখে এমন কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এভাবে অবাক হয়ে তাকিয়ে থেকে লাভ নাই। আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আমাকে না জানিয়ে তুমি হঠাৎ বিয়ে ঠিক করতে গেলে কেন? আমি এখন এই বিয়ে করতে পারবো না। আমি এখনো পড়াশোনা শেষই করিনি, তারপর আবার বিয়ে করতে পারবো না। তুই কি কাউকে পছন্দ করিস? মায়ের কথা শুনে মাহিম কোনো এক ভাবনার মাঝে চলে গেল। ছেলেকে এভাবে ভাবতে দেখে মিলি ভ্রু কুঁচকে তাকালো। আবার তাকে জিজ্ঞেস করলো। মায়ের কথায় মাহিম ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, আমার কাউকে পছন্দ নেই। তাহলে বিয়ে করতে সমস্যা কি? তাছাড়া আমি সবাইকে জানিয়ে দিয়েছি তোর বিয়ে। এখন যদি রাজি না হোস তাহলে আমার মরা মুখ দেখবি। সব কিছু কি শুধু মাহিমের সাথেই হওয়া লাগে? নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বিয়েতে সম্মতি দিয়ে জোর পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল আর ধপ করে দরজা লাগিয়ে দিল। সবাই কেঁপে উঠল। মা, তুমি খুব জিনিয়াস। কিভাবে ভাইয়াকে বিয়েতে রাজি করিয়ে দিলে? বেশি কথা না বলে তোর ভাইয়ের জন্য খাবার নিয়ে যা। আর সাগর, তুমি ওদিক সব ঠিক আছে নাকি দেখো। আর বাসা সাজানোর জন্য মানুষ আসলো না তো? খুব তাড়াতাড়ি চলে আসবে, তবুও আমি ফোন করে দিচ্ছি আরেকবার। অন্যদিকে মাহিম নিজের রুমে বসে আছে। একের পর এক সিগারেট খেয়ে চলেছে। হাতে তার নিজের ফোন, আর ফোনে বৃষ্টির পিক, যেটার দিকে গভীরভাবে তাকিয়ে আছে মাহিম। মুখে তার মলিন হাসি। আর কিছুদিন পর এই মেয়েটি অন্যর ঘরের বউ হবে, ভাবতেই অবাক লাগে। আমার সব আশা শেষ। আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে বাবা মায়ের পছন্দের মেয়েকে কিভাবে বিয়ে করে সুখে থাকবো? পালিয়ে যেতেও পারছি না, কারণ মা নিজের মরার দিব্যি দিয়েছে।
মাহিমের ভাবনার মাঝে হারিয়ে গেছে। হঠাৎ ঠোঁটে ছ্যাঁকা লাগতেই উফ বলে ভাবনা থেকে বেরিয়ে আসলো। তারপর মাহিম শুধু মার্কেটে গিয়েছিল, তাছাড়া রুম থেকে বের হচ্ছে না। আজ তার গায়ে হলুদ, কিন্তু এদিকে তার কোনো খেয়াল নেই। দরজা বন্ধ করে বসে আছে। এমন সময় তার বন্ধুরা তাকে ডাকতে লাগলো। তাড়াতাড়ি দরজা খোল, গায়ে কি হলুদ দিবি না? মেয়ের মতো ঘরবন্দি হয়ে আছিস কেন? মাহিমকে অনেক ডাকার পর মাহিম দরজা খুলল না। এমন সময় সেখানে তার মা আসলো। মাহিম, তুই কি আমার কথা ভুলে গেছিস? নিজের মায়ের কথা শুনে মাহিম দরজা খুলে দিল, গিয়ে আবার বিছানায় বসলো। তার বন্ধুরা রুমে প্রবেশ করলো। মাহিমকে অনেক জোর করে লুঙ্গি পরিয়ে গায়ে হলুদ দিতে লাগলো। আজ মাহিমের বিয়ে, কিন্তু তার মন নিজের বিয়েতে নেই। বৃষ্টি আজ অন্যের ঘরে চলে যাবে, এটা ভাবতেই বুক ফেটে যাচ্ছে। সবাই গাড়িতে করে একটা রিসর্টে চলে আসলো। সবাই বর আসছে বলে চিল্লাতে লাগলো। গুরুজনরা এসে মাহিমকে ভিতরে নিয়ে গেল, বরের আসনে তাকে বসিয়ে দিল। কিছু সময় পর কাজী মেয়ের রুম থেকে বেরিয়ে মাহিমের কাছে আসলো। কথাবার্তা ঠিক করে মাহিমকে কবুল বলতে বলল। মাহিম সেটা না বলে তার মায়ের মুখের দিকে তাকালো। তার মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কি রে শালা, মেয়ে মানুষের মতো চুপ করে আছিস কেন? সবাই কি ভাববে বলতো? কাজী যেটা বলেছে সেটা বল। রাজুর কথা শুনে মাহিম কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এরপর মোনাজাত করে সবাই দোয়া করতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে কন্যাকে এনে মাহিমের পাশে বসিয়ে দিল। বইয়ের মাথায় বড় ঘোমটা, তাই কেউ চেহারা দেখতে পারল না। কনের কাজিন এসেই তার মাথার ঘোমটা তুলে দিল। মাহিমের বন্ধুরা তাকে দেখে তো অবাক হয়ে গেল, কারণ দোস্ত, তোর কার সাথে বিয়ে হচ্ছে জানিস? কার সাথে আবার? আমার বাবার বন্ধুর মেয়ের সাথে। দোস্ত, ভাবির দিকে তাকা, দেখবি তুই ক্রাশ খেয়ে যাবি। সেটার দরকার হবে না, সবাই খেতে গেছে, তুইও যা। মাহিম আর কথা বাড়ালো না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সবাই তাদের ছবি তুলছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এবার বউ নিয়ে যাওয়ার পালা। বউ নিজের পরিবারের সবার কাছে গিয়ে কান্না করতে লাগলো। এসব দেখার ইচ্ছে মাহিমের একদমই নেই, তাই সে আগেই গাড়িতে উঠে বসলো। কিছু সময় পর মেয়েটিকে তুলে নেওয়া হলো। সে এখনও কান্না করেই যাচ্ছে। মাহিম তার দিকে না তাকিয়ে নিজের রুমাল এগিয়ে দিল চোখ মুছে দেওয়ার জন্য। মাহিমদের বাসার সামনে এসে গাড়ি থামলো। সবাই গাড়ি থেকে নেমে বরের গাড়ির সামনে এসে দাঁড়ালো। মাহিমের মা তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আসলো। মাহিম কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা দিল। সবাই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মিলি নিজেই বৌমাকে মিষ্টি খাইয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। মাহিম ছাদে চলে গেল সোজা, আর বৃষ্টিকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে। এমন সময় মাহিমের এক চাচি এসে সবার সামনে বলল, আমার মাহিমের থেকে মেয়ের বয়স তো বেশি মনে হচ্ছে। এই, তুই কি দেখে ছেলের বিয়ে দিলি? দেখো বউ, আমার ছেলের বিয়ে আমি যার সাথে দিই না কেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই হয়তো মাহিম মেনে নেয়নি, তার আচরণ দেখেই মনে হচ্ছে। এই বিষয়ে একটা কথা শুনতে চাই না। তারপর রাত 12টা বেজে গেছে, কিন্তু মাহিম এখনো রুমে যায়নি, ছাদে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা অনেক সময় থেকে বোঝাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। দোস্ত, তুই রুমে যা, গেলেই চমকে যাবি। কি সুন্দর আমাদের ভাবি। তোরা চুপ কর তো। এই মন বৃষ্টিকে দিয়েছি, তাই অন্যজনের কথা ভাবতে চায় না। এমন সময় মিলি উপরে আসলো। নিজের ছেলেকে এভাবে দেখে খুব রাগ করলো। মাহিম, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রুমে যাও। মাহিম মায়ের ঝাড়ি শুনে দ্রুত নিচে নেমে গেল। নিজের রুমের সামনে এসে অবাক হয়ে গেল, কারণ তার কাজিনরা দাঁড়িয়ে আছে। ভাইয়া, তাড়াতাড়ি আমাদের 10,000 টাকা দাও, না হলে ঢুকতেই দেবো না। না দিলেই ভালো, আমি তাহলে চলে যাচ্ছি। মাহিম যখন পা বাড়াবে তখন তার বোন দরজা ছেড়ে দিল। ঠিক আছে, তোর টাকা দিতে হবে না, তুই রুমে যা। সবাইকে কিছু বুঝিয়ে মায়া চলে গেল। মাহিম নিজের রুমে প্রবেশ করলো। দরজা লাগিয়ে একটু হেঁটে যেতেই বিছানার উপর ঘোমটা মাথায় দিয়ে একজন নারীকে বসে থাকতে দেখলো, যে কিনা তার বউ, কিন্তু এখনো পর্যন্ত তার মুখ দেখেনি। প্রয়োজন মনে করলো না।
মেয়েটি এসে মাহিমকে সালাম করতে গেল, কিন্তু মাহিম বাধা দিল। দেখুন, আপনি সবসময় আমার থেকে দূরে থাকবেন। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বাবা মায়ের জোরাজোরিতে বিয়ে করতে হয়েছে। তাছাড়া আমি একজনকে ভালোবাসি, আর আজীবন তাকেই ভালোবাসবো। আমি কখনো আপনাকে বইয়ের মর্যাদা দিতে পারবো না। মাহিমের এ কথা বলতে দেরি, কিন্তু মেয়েটি ঘোমটা নামিয়ে মাহিমের কলার চেপে ধরল। কিছুদিন আগেও তো আমাকে ভালোবাসি বললি, তাহলে এখন আবার কোন শাকচুন্নিকে মন দিয়েছিস? মাহিম তো অবাক হয়ে গেছে, কারণ তার সামনে বউরূপে আছে বৃষ্টি ম্যাম। আপনি এখানে? তো কাকে আশা করেছিস? আমাকে তো বিয়ে করে আনছিস, একেবারের জন্য তো ঘুরে দেখলিও না। আর তোর শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর অজু করে আসো। মাহিম অবাকের রেশ নিয়ে ওয়াশরুমে চলে গেল। অজু করে আসলে বৃষ্টি তার হাত ধরে জায়নামাজে নিয়ে আসলো। তারপর সালাত আদায় করলো। নামাজ শেষ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। তারপর বৃষ্টি বিছানায় বসে আছে, আর মাহিম তার সামনে বসে আছে। আপনি তো অন্যজনকে বিয়ে করতে চাইছিলেন, তাহলে কিভাবে কি হলো? মাহিমকে এক এক করে সব ঘটনা খুলে বলল। মাহিম তো অবাক হয়ে শুনছে সবাই এত বড় নাটক করলো, আর সেটা মাহিম বুঝতেও পারেনি। সব শুনে মাহিম বলল, সবার উপরে রেগে আছি, সব থেকে বেশি আপনার ওপর। এই কয়েকদিন কতটা কষ্ট হয়েছে জানেন? হ্যাঁ, আপনি জানবেন কিভাবে? আপনি তো সবই জানতেন, মজা মাস্তি করে গেছেন হয়তো। আমিও খুব কষ্টে ছিলাম, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু অভিনয় করেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। কিন্তু মাহিম কোনো উত্তর দিল না, উঠে চলে যেতে লাগলো। কিন্তু বৃষ্টি পিছনে থেকে টান মেরে বিছানায় ফেলে দিল। এরপর মাহিমের উপর উঠে বসল। বৃষ্টি মাহিমের মুখের কাছে মুখ এনে বলল, এই কয়েকদিন তুমি যে কষ্ট পেয়েছো, সেই কষ্ট আমিও পেয়েছি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। খুব ভয় ছিলাম তুমি যদি নিজের ক্ষতি করে বসো। বৃষ্টি এত কথা বললেও নিজে একটা কথা বলল না। বৃষ্টি আবার বলল, এত অভিমান, আমার উপরে এত রাগ, ভালোবাসা দিয়ে সব রাগ ভাঙিয়ে দিচ্ছি তার। এটা বলে মাহিমের ঠোঁট নিজের ঠোঁটে বসিয়ে দিল। দেখলো মাহিম কিছু করছে না, তাই বৃষ্টি মাহিমকে ছাড়লো না। মাহিম নিজের কন্ট্রোল হারিয়ে ফেললো, সেও রেসপন্স করতে লাগলো। তারপর চারিদিকে আজানের ধ্বনি কানে আসছে। ভালোবাসার রাত পার করেছে মাহিম আর বৃষ্টি। দুজনের চোখে ঘুম নেই। মাহিমের বুকের উপর শুয়ে আছে বৃষ্টি। আমার জানটা কি এখনো রেখে আছে? এত সুন্দর রাত উপহার দিলে। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, রেগে আর থাকি কিভাবে? ভালোবাসি খুব সিনিয়র বউটাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি পিচ্ছি জামাইটা, সারা জীবন আমার পাশে থাকবে তো? মাহিম শক্ত করে বৃষ্টিকে জড়িয়ে ধরল। নিজের মনে মনে নিজের মা বাবাকে ধন্যবাদ দিল। বৃষ্টি জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো দুইজন। বৃষ্টি কিছু সময়ের মাঝেই পাড়ি জমালো ঘুমের দেশে। সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন ভালো হয়। সত্যিকারের ভালোবাসা হলে নিজেদের মাঝে মিল হবেই।